আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি আলিম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটি আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ড। ইনশাআল্লাহ যত তুমি খারাপ স্টুডেন্ট হও না কেন, এই ক্লাসটি করার পরে এইটুকু নিশ্চিত থাকো 100% কমন তুমি পাবে। তাহলে দেরি কেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি শুরু করে দাও। ওকে, আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে একটু বেসিক কথা বলে নিই, সেটা হচ্ছে এই টপিকটি পরীক্ষায় আসবে তোমাদের হচ্ছে 3 নম্বর প্রশ্নে। যে 3 নম্বর দাগে এই প্রশ্নটি তোমাদের আসবে বা এই টপিক থেকে কোশ্চেন হবে। ওকে, তবে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে শুধুমাত্র হাতে কোনো কয়েকটি নিয়ম থেকে। তাই আজকের এই ক্লাসে বিস্তারিত আলোচনা না করে শুধু গুরুত্বপূর্ণ নিয়ম এবং শর্টকাটের মাধ্যমে তোমাকে শেখাবো। তাহলে চলো মূল আলোচনায় প্রবেশ করি। ওকে, আমাদের প্রথম নাম্বার রুল সেটা হচ্ছে বি বনের ব্যবহার। যে বি বনের ব্যবহার, কোথাও বি বন থাকলে তুমি সেটাকে ডিরেক্ট ধরে নেবে হচ্ছে ওয়াজ বন। সাধারণত ওয়াজ বন ব্যতীত তোমার পরীক্ষায় কোনো কোশ্চেন আসতে এর পূর্বে দেখা যায়নি। সো ওয়াজ বনকে ধরে নেবে। আর ওয়াজ বন ব্যবহৃত গ্রহণ করা অর্থে, যে কোনো কিছু জন্মগ্রহণ, শুধু গ্রহণ না, কোনো কিছু জন্মগ্রহণ করা, জাস্ট ওয়েট করো, জন্মগ্রহণ করা অর্থে। জাস্ট বানানটা মনে হয় একটু ভুল হলো, আমি কারেকশন করে দিচ্ছি। যে জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বনকে কি করব, আমরা ব্যবহার করব। তবে শর্টকাটটি দেখি, ফিল ইন দ্য গ্যাপের পরে যদি ইয়ার, প্লেস অথবা ডেট থাকে তাহলে ওয়াজ বন ব্যবহৃত হবে। একটু ফোকাস করো এই বিষয়টিতে, যে ফিল ইন দ্য গ্যাপের পরে ইয়ার, প্লেস অথবা ডেট থাকলে ওয়াজ বন ব্যবহৃত হবে। ওকে, এক্সাম্পল আমরা দেখি, হি ড্যাশ ইন ঢাকা ইন 2005। ওকে, ফিল ইন দ্য গ্যাপটি এর পরবর্তী অংশে লক্ষ্য করো, ঢাকা এটি একটি প্লেস এবং 2005 এটা হচ্ছে ইয়ার। তার মানে কি, যে কোনো একটি অথবা দুটি থাকতেই পারে। ওকে, যেহেতু কোনো ফিল ইন দ্য গ্যাপের পরে কি রয়েছে, আমাদের প্লেস রয়েছে অথবা ইয়ার রয়েছে, তার মানে তুমি দু চোখ বন্ধ করে এই ফিল ইন দ্য গ্যাপে ওয়াজ বনকে ব্যবহার করবে। কি ব্যবহার করবে? ওয়াজ বনকে ব্যবহার করবে। এরপরে আমরা দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর ড্যাশ ইন 1861। যে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন। আর জন্মগ্রহণ তো করা মানে হচ্ছে অতীতকালের কথা। সো যেহেতু ফিল ইন দ্য গ্যাপের পরবর্তী অংশে ইয়ার রয়েছে বা সাল রয়েছে, তুমি যেটি ব্যবহার করবে সেটি হচ্ছে ওয়াজ বনকে ব্যবহার করবে। আশা করছি ক্লিয়ার। এবং এটুকু নিশ্চিত থাকো, এক এক নম্বর এই রুলস থেকে ইনশাল্লাহ পরীক্ষার খাতায় তুমি 1 মার্ক কমন পাবে। এর পরবর্তীতে দেখি রুলস নাম্বার 2, লেট অ্যালোনের ব্যবহার। লেট অ্যালোনের ব্যবহার, এর অর্থ হচ্ছে তো দূরের কথা অথবা চিন্তা করা যায় না এমন। তো দূরের কথা অথবা চিন্তা করা যায় না এমন অর্থে ব্যবহৃত হয়। লক্ষ্য করো, একটু শর্টকাটটা অবলম্বন করো। আর তোমার খাতায় অবশ্যই যতগুলো শর্টকাট দেবো সবগুলো নোট করে নেবে। লক্ষ্য করো, যে লেট অ্যালোন তো বসবে ফিল ইন দ্য গ্যাপে, এর পূর্বে তুলনামূলক বড় অথবা ছোট বিষয়বস্তু থাকবে, এর পরবর্তী অংশে তুলনামূলক ছোট অথবা বড় বিষয়বস্তু থাকবে। যে প্রথম অংশ যদি তুলনামূলক বড় থাকে, পরবর্তী অংশ তুলনামূলক ছোট থাকবে। আর যদি প্রথম অংশে তুলনামূলক ছোট বিষয়বস্তু থাকে, পরবর্তীতে বড় বিষয়বস্তু থাকবে। আমরা একটু এক্সাম্পলে যাই। লক্ষ্য করো, হি ক্যান নট রাইড আ বাইসাইকেল, যে সে একটা সাইকেল চালাতে পারে না, ড্যাশ আ মোটরসাইকেল। তো দূরের কথা মোটরসাইকেল চালাবে এমনটি আমরা ব্যবহার করি না, সেই জায়গায় লেট অ্যালোনকে ব্যবহার করবে। যে লক্ষ্য করো, ফিল ইন দ্য পূর্বের অংশে বাইসাইকেল কি রয়েছে, বাইসাইকেল, পরবর্তী অংশে মোটরসাইকেল। বাইসাইকেল আর মোটরসাইকেল কি এক হলো বলো তো? কোথায় সাইকেল আর কোথায় মোটরসাইকেল? সো একটি কি পা দিয়ে চালাতে হয়, আরেকটি হচ্ছে তেল দিয়ে চলে। ওকে, সো প্রথমে ছোট বিষয়বস্তু রয়েছে, পরবর্তীতে বড় বিষয়বস্তু, অথবা যে পূর্বে বড় বিষয়বস্তু পরবর্তীতে ছোট বিষয়বস্তু থাকতো, তখন আমরা যেটি ব্যবহার করতাম সেটা হচ্ছে লেট অ্যালোনকে ব্যবহার করতাম। ওকে, আশা করছি ক্লিয়ার। এরপর রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3 ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এবং এখান থেকে পরীক্ষায় তুমি কম পাবে। যে প্রথমে 1 2 3 ইনশাল্লাহ এটুকু নিশ্চিত থাকো, পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই থাকবে। ওকে, যে উড রাদার এর ব্যবহার। উড রাদার এর ব্যবহার, এটার অর্থ হচ্ছে বরং ভালো।
বরং ভালো অর্থে উড রাদারকে আমরা ব্যবহার করব। ওকে, আমরা একটু শর্টকাটটা দেখে নেই। সেটা হচ্ছে শর্টকাট দেখবো, আমরা খুব বেশি সময় নষ্ট করব না। কেন, এর মতো ইজি টপিক কে যদি আমরা সময় নষ্ট করি, তাহলে অন্য টপিকগুলোতে কি করব বলো তো? ওকে, লক্ষ্য করো, উড রাদার এরপরে দেন থাকবে, কি থাকবে? কোন সেন্টেন্সে ফিল ইন দ্য গ্যাপের পরে যদি দেন থাকে, সেই ফিল ইন দ্য গ্যাপে তুমি কি করবে? উড রাদারকে ব্যবহার করবে, যেটা তুমি গঠনটি দেখলেও বুঝতে পারবে। ওকে, এক্সাম্পল, উই ড্যাশ ওয়ার্ক হার্ড দ্যান ফেল, যে আমরা ব্যর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করতে বেশি পছন্দ করি। যে বরং কথাটি থাকবে বা বরং ভালো বা ব্যর্থ হচ্ছে বেশি পছন্দ করা অর্থ অনেক ক্ষেত্রে হবে। তবে এই দিকে তোমাকে ফোকাস করতে হবে না, তোমাকে শুধুমাত্র ফোকাস করতে হবে, দেখো ফিল ইন দ্য গ্যাপের পরে কি রয়েছে? এই দেন কথাটি রয়েছে। কি রয়েছে? দেন কথাটি রয়েছে। আর যখন দেন কথাটি থাকবে, এই ফিল ইন দ্য গ্যাপে কি থাকবে? আমাদের উড রাদারকে ব্যবহার করতে হবে। সো এখানে কি হবে? এখানে উড রাদারের ব্যবহার হবে। আর এগুলো কিন্তু আমি হচ্ছে আবার যেমন আছে কপি করে দিচ্ছি, তো ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে, এগুলো স্মল লেটার করে নেবে, যে এটা এল স্মল লেটার হবে, এটা স্মল লেটার হবে। ওকে, সো তার মানে কি, যদি কোনো সেন্টেন্সে ফিল ইন দ্য গ্যাপের পরে দেন কথাটি উল্লেখ থাকে, তাহলে আমরা উড রাদারকে ব্যবহার করব। ওকে, এরপর লক্ষ্য করো, এরপর হচ্ছে হ্যাড বেটার এর ব্যবহার। যে হ্যাড বেটার, এটা একটু টাফ মনে হতে পারে, তবে যদি অর্থ জানো, খুব ইজিলি তুমি এটা পারবে। লক্ষ্য করো, যে অধিকতর ভালো, অধিকতর ভালো, উচিত অথবা কোনো কিছু করতে বাধ্যবাধকতা বোঝাতে হ্যাড বেটারকে তুমি ইউজ করবে। তবে শর্টকাটটা একটু দেখে নাও, সেটা হচ্ছে হ্যাড বেটার এর পরে ভার্বের বেস ফর্ম থাকবে, অর্থাৎ ভার্বের ভি1 থাকবে। ওকে, এইটুকু জানলেই মনে হয় এনাফ। ওকে, ইউ ড্যাশ টেক অ্যান আমব্রেলা, ইট মে রেইন, যে তোমার ছাতা নেওয়া উচিত, বৃষ্টি হতে পারে। যে তোমার ছাতা নেওয়া উচিত, বৃষ্টি হতে পারে। যে উচিত অর্থে কি বুঝবে? আমরা হ্যাড বেটারকে ব্যবহার করব। কি করব? ফিল ইন দ্য গ্যাপে হ্যাড বেটারকে ব্যবহার করব। তবে লক্ষ্য করো, যে ফিল ইন দ্য গ্যাপের পরে এই টেক, এটা হচ্ছে ভার্বের ভি1। আর যখন ভার্বের ভি1 কে পাবে, নিঃসন্দেহে ফিল ইন দ্য গ্যাপে হ্যাড বেটারকে তুমি ইউজ করবে। ওকে, রুলস নাম্বার 5। আর এই রুলসটা তুমি কোনোভাবে মিস হবে না তোমার পরীক্ষায়। এটা থেকে অবশ্যই অবশ্যই পরীক্ষায় একটি প্রশ্ন হবে। লক্ষ্য করো, হোয়াটস ডট ডট লাইক অথবা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটা থাকতে পারে। যে এগুলো যদি থাকে কি হবে জানো? এটা খুবই ইজি, সেটা হচ্ছে শর্টকাটটা দেখে নেই। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, বাক্যের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এবং দুটি শূন্যস্থান থাকবে। মূল বিষয় হচ্ছে দুটি শূন্যস্থান থাকবে। আর এটি শুধুমাত্র একটি আসে, এটি ব্যতীত আর কোনটা আসতে দেখা যায় না, বা আর আসবেও না তোমার পরীক্ষায়। সো যদি কোনো সেন্টেন্সে দুটি শূন্যস্থান দেখো, তার মানে হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইককে তুমি ব্যবহার করবে। আর আমাদের যে বক্সে যেটি থাকবে সেটিকে ব্যবহার করে নেবে। লক্ষ্য করো, ড্যাশ আর স্যাটেলাইট ড্যাশ, আই নেভার গট চান্স টু সি ইট, যে স্যাটেলাইট দেখতে কেমন, আমি এটা দেখার সুযোগ পাইনি। আর এটি এসেছিল যখন বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়, তার সেই বছরে এই কোশ্চেনটা পরীক্ষায় আসতে দেখা গিয়েছিল। তবে এখানে মূল বিষয় যেটি, সেটা হচ্ছে উভয় পাশে দেখো, যে একটি সেন্টেন্সে দুটি ফিল ইন দ্য গ্যাপ রয়েছে। দুটি ফিল ইন দ্য গ্যাপ থাকা মানেই তুমি হোয়াট ডাজ লুক লাইককে কি করবে? ব্যবহার করবে। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আশা করছি এই বিষয়টি ক্লিয়ার। অর্থাৎ একটি সেন্টেন্সে দুটি ফিল ইন দ্য গ্যাপ মানে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা হর্স ডট ডট লাইককে তুমি ব্যবহার করবে, যেটি থাকবে সেটা ব্যবহার করবে। এবং আমি তোমাকে বললাম এটা অবশ্যই অবশ্যই পরীক্ষায় থাকবে, মিলিয়ে নিও। ওকে, এরপর লক্ষ্য করো, হোয়াট ইফ, যে হোয়াট ইফ এটার অর্থ হচ্ছে যদি তাই হয়, বা যদি এমন হয় তাহলে কি হবে, এমন অর্থে হোয়াট ইফ কে আমরা ব্যবহার করব। কি করব? হোয়াট ইফ কে ব্যবহার করব, যে যদি হয় বা যদি এমন হয় তাহলে কি হবে, এমন অর্থ দেবে। তবে আমরা একটু শর্টকাটটা দেখে নেই, সেটা হচ্ছে হোয়াট ইফ এর পরে একটি সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে। এটি থাকলে হোয়াট ইফ কে আমরা কি করব?
ব্যবহার করব। ওকে, লক্ষ্য করো। আই ডোন্ট ওয়েস্ট টাইম, যে আমি আমার সময় নষ্ট করি না। আই ফেল ইন দ্য এক্সাম, যে আমি পরীক্ষায় ফেল করব, তাহলে কি হবে? সো আমরা দেখতে পাচ্ছি একটি ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, এরপরে আই হচ্ছে সাবজেক্ট, ফেল হচ্ছে ভার্ব, এটা হচ্ছে এক্সটেনশন। যেহেতু আমাদের গঠন অনুযায়ী সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন থাকলে ফিল ইন দ্য গ্যাপে যেটি ব্যবহার করবো সেটা হচ্ছে হোয়াট ইফ। সো এখানে আমরা হোয়াট ইফ কে ব্যবহার করব, কারণ সেন্টেন্সের পরবর্তীতে সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন রয়েছে। ওকে, এরপরটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড এর ব্যবহার কিচ্ছু দেখতে হবে না তোমাকে, জাস্ট শর্টকাটে একটু ফোকাস রাখো। সেটা হচ্ছে উড ইউ মাইন্ড, এর পরে ভার্বের সাথে আইএনজি থাকবে। তো ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপের পরে ভার্বের সঙ্গে আইএনজি মানে উড ইউ মাইন্ডকে তুমি ব্যবহার করবে। যারা তোমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, লক্ষ্য করো যে একটি ফিল ইন দ্য গ্যাপ, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, ওপেনিং, ওপেনিং দ্য ডোর। সো এখানে আর কোনো কথা হবে না, আনসার হিসেবে উড ইউ মাইন্ডকে কি করবে, ব্যবহার করবে। যে ফিল ইন দ্য গ্যাপের পরে ভার্বের সঙ্গে আইএনজি মানে উড ইউ মাইন্ড, শুধু এটা মাথায় রাখো। ওকে, এরপর আমরা দেখি, সেটা হচ্ছে ইউজ টু এর ব্যবহার। ইউজ টু এর ব্যবহার, যে অতীতে কোনো কাজ, অভ্যাস বা অবস্থা বোঝালে কি হবে, সেটা হচ্ছে ইউজ টু কে আমরা ব্যবহার করব। ওকে, অর্থাৎ অতীতকালে কোনো একটি কাজ করার অভ্যাস ছিল, এমন ক্ষেত্রে আমরা ইউজ টু কে ব্যবহার করব। ওকে, শর্টকাটটা দেখি। প্রথমে সাবজেক্ট থাকবে, কি থাকবে, সাবজেক্ট থাকবে, এরপরে ইউজ টু, এরপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম। যে প্রথমে সাবজেক্ট, এরপরে যে ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব, ইউজ টু কে ব্যবহার করব। লক্ষ্য করো যে আই ড্যাশ সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম। এটা অতীতকালের কথা, যে অতীতে অনিয়মিত যে আমি অতীতে নদীতে সাঁতার কাটতাম, বা আমি নদীতে আগে সাঁতার কাটতাম। সো এটা কি, এখানে যদি অর্থ না বোঝো, শুধু এইটুকুতে ফোকাস করবে। কি করবে, প্রথমে একটি সাবজেক্ট দেখবে, এ ফিল ইন দ্য গ্যাপের পরে একটা ভার্ব দেখবে। যদি এটা ভার্বের বেস ফর্ম থাকে, তুমি কি করবে, ইউজ টু কে ব্যবহার করে দেবে। এখানে কি হবে, ইউজ টু কে তুমি ব্যবহার করে দেবে। আর এখানে তোমাকে কোনো কোশ্চেন করতে হবে না বা অন্য দিকে তাকাতে হবে না। কেন, একটা সাবজেক্ট রয়েছে, এরপরে ভার্বের বেস ফর্ম রয়েছে, তার মানে কি হবে, ইউজ টু ব্যবহৃত হবে। ওকে, এরপর আমরা দেখি লেস্ট এর ব্যবহার। লেস্ট ইজ আ ইজি টপিক। সো যতটুকু আলোচনা হলো, প্রত্যেকটি রুলস তোমার খাতায় দেখতে চাই। অনলাইনে হলে যেভাবে হোক তোমার খাতায় লেখাতাম, যেহেতু অনলাইন ক্লাস তুমি নিজ দায়িত্ব করে নেবে, এবং ইনশাল্লাহ এইটুকু নিশ্চিত থাকো, এই ক্লাসটি করে 100% তুমি পরীক্ষায় কমন পাবে। ওকে, লক্ষ্য করো রুলস নাম্বার 9, যে ইউজ অফ লেস, লেস্ট এর ব্যবহার। যে লেস্ট অর্থ হচ্ছে যেন না অথবা যাতে না, যে এইরকম অর্থে এটি ব্যবহার করা হয়। তবে এটি আমরা এভাবে দেখব না, আমরা শর্টকাটের মাধ্যমে দেখব। কি করব, একটু শর্টকাটের মাধ্যমে এটা আমরা দেখে নেব। দেখো, লক্ষ্য করো যে এই লেস সেখানে বসবে এর পরবর্তী অংশে। লেস্টের পরবর্তী অংশে যদি সাবজেক্ট, শুড অথবা মাইট প্লাস ভার্বের ভিয়ন থাকে, তাহলে লেস্ট কি করব, আমরা ব্যবহার করব। ওকে, হি ওয়াক ফাস্ট, যে সে দ্রুত হাঁটে, যে বা হেঁটেছিল, ড্যাশ হি মাইট মিস দ্য ট্রেন, যেন সে ট্রেন মিস না করে। ওকে, ফিল ইন দ্য গ্যাপ রয়েছে একটি, ফিল ইন দ্য গ্যাপের পরে একটি সাবজেক্ট রয়েছে, মাইট রয়েছে, ভার্বের বেস ফর্ম রয়েছে। তার মানে এখানে কি বসবে, দু চোখ বন্ধ করে আমরা এখানে লেস্ট কে ব্যবহার করব। কাকে ব্যবহার করব, লেস্ট কে ব্যবহার করব। আশা করি আমি বোঝাতে পেরেছি যে ফিল ইন দ্য গ্যাপের পর সাবজেক্ট, শুড অথবা মাইট প্লাস ভার্বের ভিয়ন থাকলে লিস্টকে ব্যবহার করব। ওকে, রুলস নাম্বার 10, যে আনলেস এর ব্যবহার। আনলেস অর্থ হচ্ছে যদি না। আনলেস অর্থ কি, আনলেস অর্থ হচ্ছে যদি না। এটা খুবই ইজি, ইনশাআল্লাহ তুমি এইটাতে ভালো মার্ক বা এটা যে পরীক্ষায় আসে আনসার করতে পারবে। লক্ষ্য করো যে প্রথমে একটা আনলেস অথবা প্রথমে থাকতে পারে, অথবা মাঝখানেও বসতে পারে। কোথায় বসতে পারে, মাঝখানেও বসতে পারে। একটু ফোকাস করো এই অংশটুকুতে, যে আনলেস যে প্রথমে বসে, প্রথমে বসলে এরপর একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এবং এরপর কি থাকবে, কমা থাকবে। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ সেন্টেন্সের পরে
একটি কমা থাকবে। জাস্ট এটা একটু রেড কালার করে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এরপরে সাবজেক্ট থাকবে উইল, ক্যান অথবা মে, যে কোনো একটি থাকতে পারে। এরপর নট, ভার্ব বা বাকি অংশ থাকবে। ওকে, এরপরে দেখো যদি মাঝখানে থাকে, মাঝখানে থাকলে পূর্বের অংশে সাবজেক্ট উইল, ক্যান, মে থাকবে, এরপর নট থাকবে, আর পরের অংশে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন থাকবে। ওকে, এখন দেখো ড্যাশ দ্য ম্যান ওয়ার্ক হার্ড, হি উইল নট শাইন ইন লাইফ। ওকে, যে প্রথম ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, এরপর কি রয়েছে, একটা সাবজেক্ট, এরপর ভার্ব এক্সটেনশন রয়েছে। ওকে, এরপর লক্ষ্য করো কমা রয়েছে, কি রয়েছে, কমা রয়েছে। সো কমা রয়েছে, এরপরের সেন্টেন্সটা কি হওয়ার কথা, সাবজেক্ট উইল, ক্যান অথবা মে থাকার কথা। লক্ষ্য করে রয়েছে কিনা, সাবজেক্ট রয়েছে, হি হচ্ছে সাবজেক্ট, উইল নট মানে উইল রয়েছে, এরপর নট রয়েছে। তার মানে আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আনলেস কে ব্যবহার করব। কাকে ব্যবহার করব, এখানে আনলেস কে দু চোখ বন্ধ করে কিন্তু আমরা এখানে ব্যবহার করব। এরপরে দেখো দ্বিতীয় আরেকটা এক্সাম্পল, ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে ড্যাশ, যদি না ইউ স্টাডি ওয়েল, তুমি ভালোভাবে পড়াশোনা না করো। ওকে, এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে একটি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন রয়েছে, এর পূর্ববর্তী অংশে সাবজেক্ট উইল প্লাস ভার্বের ভিয়ান রয়েছে, যে এই গঠনটি রয়েছে। তার মানে যদি এটা থাকে, তুমি কি করবে, আনলেস কে ব্যবহার করবে। কাকে ব্যবহার করবে, আনলেস কে ব্যবহার করবে। ওকে, এরপর চলে যাচ্ছে আমাদের রুলস নাম্বার 11, অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার। অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার অর্থাৎ একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা যদি ঘটে, তখন যেটি করব আমরা অ্যাজ সুন অ্যাজ কে ব্যবহার করব। তবে এটা খুবই ইজি, আমরা একটু শর্টকাটটা দেখে নেই। সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, এর পরবর্তীতে কি থাকবে, দুটি সেন্টেন্স থাকবে। সাধারণত কয়টি সেন্টেন্স, দুটি সেন্টেন্স থাকবে। যে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হবে, এরপর একটু কমা, পরবর্তী অংশটাও কি হবে, আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ প্রথমে ফিল ইন দ্য গ্যাপ থাকবে, এর পরবর্তী অংশে অথবা অ্যাজ সুন অ্যাজ যেখানে বুঝবে এর পূর্বে বা পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। কোন টেন্স থাকবে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। ওকে, ড্যাশ হিজ ফাদার কেম ব্যাক, কমা হি ওয়াজ ভেরি প্লেসেন্ট। ওকে, এই অংশটুকু দেখো, যে এই অংশটুকু কেম, এটা হচ্ছে ভার্বের ভিটো, আর এই সেন্টেন্সটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এরপরে হি ওয়াজ ভেরি প্লেজেন্ট, এই ওয়াজটা কি, ওয়াজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সিম্বল। সো যেহেতু দুটি সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, যে গঠন অনুযায়ী দুটি সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সো ফিল ইন দ্য গ্যাপে আমরা যেটি ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ কে আমরা ব্যবহার করব। সো কি ব্যবহৃত হবে, অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হবে। ওকে, এরপরে আমরা একটু দেখি, সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর ব্যবহার। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর ব্যবহার লক্ষ্য করো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো সেখানে বসবে যদি এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, লক্ষ্য করো, হি স্পিক ড্যাশ, হি নিউ এভরিথিং, যে হি নিউ এভরিথিং, হি স্পিক এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর হি নিউ এভরিথিং, আর এটা হচ্ছে ভার্বের ভিয়ান হচ্ছে নো। নো, এটা হচ্ছে আমাদের ভার্বের ভিয়ান। ওকে, যেহেতু পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট, আমাদের প্রথম গঠন অনুযায়ী মিলেছে, সেহেতু এখানে অ্যাজ ইফ অথবা আমরা অ্যাজ দো কে ব্যবহার করব। কাকে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কে ব্যবহার করব। ওকে, পরবর্তী একটি এক্সাম্পল দেখে নেই, হি টক, সে বলেছিল, ড্যাশ হি হ্যাড নোন অল, যে সে সবকিছুই জানে। ওকে, প্রথম অংশটি হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স চিন বা ভার্বের ভি টু থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, এরপরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যে হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি মানে পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। যেহেতু প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশে পাস্ট পারফেক্ট, সেহেতু এখানে যেটা বলবে সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ফিল ইন দ্য গ্যাপে আমরা ব্যবহার করব। আশা করছি বিষয়টি ক্লিয়ার। আর একটু মনোযোগ সহকারে দেখতে হবে ক্লাসটি, কেননা এর বাইরে আর কোনো কোশ্চেন হবে না। একটি ক্লাসের মাধ্যমে তুমি স্পেশাল ইউজেস অ্যান্ড ফ্রেজ টপিক থেকে ভালো মার্ক তুলতে পারো ইনশাআল্লাহ। ওকে, এরপর লক্ষ্য করো
যে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টুর ব্যবহার, যে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টুর ব্যবহার। এইটুকু মাথায় রাখো যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কোথায় ব্যবহৃত হবে? হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহৃত হবে প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্টে। আর হ্যাড টু হবে পাস্ট টেন্সে ব্যবহৃত হবে। ওকে, লক্ষ্য করো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরপরে হচ্ছে ভার্বের ভি অন থাকবে। কি থাকবে? ভার্বের ভি অন থাকবে। আর যদি হি, শি, ইট সিঙ্গুলার নাউন হয়, হ্যাজ হবে। আর আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাউন হলে হ্যাভকে আমরা ব্যবহার করব। ওকে, যে পাস্ট টেন্সে একটু আগে যে কথা বললাম, পাস্ট টেন্সে হ্যাড টু ব্যবহৃত হবে, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহৃত হবে। লক্ষ্য করো, আমরা একটি এক্সাম্পল দেখে নেই। যে স্টুডেন্ট ড্যাশ রেসপেক্ট দ্যার টিচার, যে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের শ্রদ্ধা করে। যে শিক্ষার্থীরা কি করে? তাদের শিক্ষকদের শ্রদ্ধা করে, সম্মান করে। এটা কি? এটা তো সবসময় করে, আর এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কেন পাস্ট টেন্সের কোনো সিম্বল এখানে নেই। সো যেটা বাধ্যবাধকতা করতেই হবে, সেহেতু কি করব আমরা? হ্যাভ টু কে ব্যবহার করব। আর সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। লক্ষ্য করো, শেষে এ যুক্ত করা রয়েছে, যেহেতু এ যুক্ত করা রয়েছে প্লুরাল, সেহেতু আমরা হ্যাভ টু কে নিলাম। কাকে নিলাম? হ্যাভ টু কে নিলাম। ওকে, এরপরে এক্সাম্পলটা দেখি। শি ড্যাশ ফিনিশড হার ওয়ার্ক ইয়েস্টারডে। ইয়েস্টারডে অর্থ হচ্ছে গতকাল। ইয়েস্টারডে অর্থ কি? গতকাল। যে সে গতকাল তার কাজটি শেষ করেছিল বা শেষ হয়েছিল। ওকে, এখন দেখো, এই যে ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, এখানে কি বুঝবে? যেহেতু গতকাল অতীতকালের কথা, সেহেতু কি আমরা এই যে হ্যাড টু কে ব্যবহার করব। সো কাকে ব্যবহার করবো? হ্যাড টু কে। আর অর্থ হচ্ছে তাকে গতকাল তার শেষ করতে হয়েছিল। ওকে, রুলস নাম্বার 14, দেয়ার এর ব্যবহার খুব ইজি। এটির ব্যবহার জাস্ট এক নজর দেখে নাও। যে এটি সাধারণত কোনো জিনিস বা ব্যক্তির উপস্থিত ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে এত কিছু জানতে হবে না। কোনো সেন্টেন্সে বি মানে হচ্ছে বি ভার্ব, লাইক, লিভ, এক্সিস্ট, রিমাইন্ড, কাম, অ্যারাইজ, এগুলো যদি থাকে, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপের পরে, যে ফিল ইন দ্য গ্যাপের পরে বা পূর্বে, এখানে পূর্বে না, সরি, ইত্যাদির পূর্বের গ্যাপ থাকলে, হ্যাঁ, যে এইগুলোর পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে কি হবে? দেয়ার হবে। অথবা কোনো সেন্টেন্সে সামবডি, এনিবডি, নোবডি, সামথিং, এনিথিং, নাথিং থাকলে দেয়ার ব্যবহৃত হবে। ওকে, ড্যাশ ইজ আ বয় ইন দ্য ক্লাসরুম, যে ক্লাসে একটি ছেলে রয়েছে। এখানে লক্ষ্য করে ইজ রয়েছে না, ইজ এর পূর্বে কি রয়েছে? ফিল ইন দ্য গ্যাপ রয়েছে। এটা হচ্ছে কি? বি ভার্বের ভিতরে অন্তর্ভুক্ত। সেহেতু এখানে কি ব্যবহৃত হবে? দেয়ার ব্যবহৃত হবে। কেননা যে আমরা গঠন অনুযায়ী দেখেছি যে বি ভার্ব থাকলে কি হবে? দেয়ার বসবে। ওকে, এরপরে দেখো, ফিল ইন দ্য গ্যাপের পরবর্তী অংশে লিভ রয়েছে, যা আমরা একটু আগে দেখলাম যে লিভ এর পূর্বে যে ফিল ইন দ্য গ্যাপ থাকে কি ব্যবহার করবে? দেয়ার কে ব্যবহার করবে। ওকে, এরপর লক্ষ্য করো, ইজ নোবডি ইন দ্য ক্লাসরুম, যে ক্লাসরুম কেউ নেই। আর আমরা বলছি এগুলো যে কোনো সেন্টেন্সে থাকে, তাহলে কি ব্যবহৃত হবে? ফিল ইন দ্য গ্যাপে দেয়ার ব্যবহৃত হবে। যেহেতু একটি সেন্টেন্সে নোবডি রয়েছে, সেটা আমরা কি নেব? সেটা আমরা দেয়ারকে এখানে বসিয়ে দেব ফিল ইন দ্য গ্যাপে। ওকে, আর শুধুমাত্র দুটি রুলস রয়েছে, এর মধ্যে আমাদের ক্লাসটি শেষ হয়ে যাবে। ওকে, লক্ষ্য করো যে ইটের ব্যবহার, যে ইট কোথায় কোথায় ব্যবহার করব। ওকে, সেটা হচ্ছে পূর্বে উল্লেখিত সাবজেক্টকে নির্দেশ করতে ইট ব্যবহার করব। জড় পদার্থ ব্যবহার করতে ইট ব্যবহার করব। ছোট শিশু, প্রাণী বা ইতর প্রাণীর পরিবর্তে প্রোনাউন হিসেবে ব্যবহার করব। পূর্বের বক্তব্যকে নির্দেশ করতে পরের বক্তব্যের পূর্বাভাস দিতেও ব্যবহার করব। ওকে, অথবা কোনো কোনো ক্ষেত্রে নাউন বা প্রোনাউনকে জোর দিতেও ব্যবহৃত করব। ওকে, আমরা এক্সাম্পল দেখে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র এই দুটো পয়েন্ট তুমি মাথায় রাখো, তাহলেই হবে। যে জড় পদার্থ, ছোট শিশু বা ইতর প্রাণী বোঝাতে আমরা প্রোনাউন ইটকে ব্যবহার করব। ওকে, উই এইট পিৎজা লাস্ট নাইট, যে আমরা গত কাল রাতে পিৎজা খেয়েছিলাম। ওকে, দ্যাশ ওয়াজ ডেলিশিয়াস, যে এটা ছিল খুবই সুস্বাদুকর। কি সুস্বাদুকর ছিল বলতো? পিৎজাটা হচ্ছে সুস্বাদুকর ছিল। যেহেতু কার কথা বলছে? পিৎজা। পিৎজা কি একটি জড় পদার্থ না, বস্তু না? হ্যাঁ, সেহেতু কি করবো আমরা? ইটকে ব্যবহার করব। ওকে,
পরবর্তী এক্সাম্পলটা একটু দেখে নিও। এবং সবার শেষ রুলসে আমরা এসেছি, খুবই ইজি যদি তুমি মনোযোগ দিয়ে থাকো এই ক্লাসে। আর পূর্বের 4টি ক্লাসের নোট আমি দেখতে চাই, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে অবশ্যই তুমি তোমার যে ক্লাসটি করেছো, নোট করেছো, সেটা অবশ্যই আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবে। লক্ষ্য করো যে নোচনের হ্যাট, স্কার্সলি হ্যাট, হার্ডলি হ্যাট এর ব্যবহার। এটা কি হবে জানো? এর পরবর্তী অংশ দেখো, সবার শেষে প্রত্যেকটিতে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। কি থাকবে? পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। এরপরে সাবজেক্ট থাকবে, ভার্বের ভি3 এক্সটেনশন থাকবে। তবে মূল বিষয়টা কি জানো? নোশনের হ্যাডের পরে দেয়ান থাকবে। কি থাকবে? দেয়ান থাকবে। আর স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাডের ক্ষেত্রে হোয়েন থাকবে। যখন হোয়েন থাকবে তখন স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাডকে ব্যবহার করবে, আর দেয়ান থাকলে নোশনের হ্যাডকে ব্যবহার করবে। তবে এগুলোর পরবর্তীতে সাবজেক্ট প্লাস ভার্বের ভি3 থাকবে। কেননা দেয়ান এর আগেও কিন্তু একবার দেখেছো উড রাদার এর ব্যবহারের ক্ষেত্রে। তবে সেখানে দেয়ানের পূর্বে সাবজেক্ট এবং ভি3 থাকবে না, বা পরবর্তী পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে না। আমরা একটু এক্সাম্পল দেখে নিই। লক্ষ্য করো, ড্যাশ আই স্টার্ট মাই জার্নি দেন হি কেম। হি কেম এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এবং ফিল ইন দ্য গ্যাপের পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ভি3। দেখো সাবজেক্ট রয়েছে, এরপরে ভি3 রয়েছে। সরি, এখানে আমরা যেটি ব্যবহার করেছি, এখানে একটু ভি3, হ্যাঁ ঠিক রয়েছে, এটা ভার্বের ভি3 এখানে ব্যবহার করা রয়েছে। কেন? এখানে হ্যাড রয়েছে, আর হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের ভি3 বসে। আর অনেকে বা এটাকে সাবজেক্ট ধরে পরবর্তী অংশে ভার্বের ভি2 বলতে পারে, তবে না। ফিল ইন দ্য গ্যাপে কি থাকবে? আমাদের যখন এটি বসাবো, যে প্রথম অংশে নোশনের হ্যাড বসবে, যখন হ্যাড বসাবো তখন তো ভার্বের ভি3 হয়ে যাবে। ওকে। তবে এখানে হ্যাড, নোশনের হ্যাডকে আমরা কিভাবে বসালাম সেটি মজার বিষয়। এখানে দেয়ানকে দেখে, কাকে দেখে? দেয়ানকে দেখে নোশনের হ্যাড বসালাম। ওকে। এরপরে দেখো সেম সাবজেক্ট রয়েছে, ভার্বের ভি3 রয়েছে, পরবর্তী অর্থাৎ হোয়েন। লক্ষ্য করে কি রয়েছে এখানে? হোয়েন রয়েছে। এরপরে ভার্বের ভি2 রয়েছে। সেহেতু আমরা এখানে কি ব্যবহার করব? এখানে স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাডকে আমরা ব্যবহার করব। সো হোয়েন থাকলে স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড, হোয়েনের পরে পাস্ট ইনডিফিনিট, দেনের পরও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। জাস্ট এই 16টি রুলস যদি তোমার মুখস্থ থাকে, এই টপিক থেকে নিশ্চিত থাকো যে 100% কমন পাবে। ওকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। নো ফিল ইংলিশ একাডেমির সঙ্গে থাকো।